আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। হয়তো প্রেমে পড়েছি। শান অবিশ্বাস্য চোখে তাকালো সোহার দিকে। সোহা শানের চোখের দিকে একবার তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। শান ঘোরের মাঝে হতবাক স্বরে বলল, কার প্রেমে পড়েছো তুমি? সোহা ভাবলেশীন ভাবে বলল, কি জানো, যার প্রেমে পড়েছি সে আমার স্বপ্ন পুরুষ, বুঝলেন? তাই কে সে স্বপ্ন পুরুষ সেটা এখনো খুঁজে পাইনি। শান হা করে তাকিয়ে থাকে। শানের আজ বিস্ময়ের শেষ সীমানা রইল না সোহার কথা শুনে। সোহা শানকে অবাক হতে দেখে মনে মনে হাসল। পর মুহূর্তেই দুর্বলতা ভর করতেই সোহা অসুস্থ গলায় বলল, সরুন, আমার মাথা ব্যথা করছে, আমি ঘুমিয়ে পড়বো। শানের ঘোর কাটতেই ক্ষিপ্ত স্বরে বলল, ঘুমাবে মানে? এই অবস্থায় ঘুমাবে তুমি? সকালে ব্রেকফাস্ট করেছিলে, এরপর তো আর কিছুই খাওনি, তার উপর কেঁদে মাথা ব্যথা করে জ্বর উঠিয়ে রেখেছ, এখন ঘুমাবে তুমি? সোহা অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল। আর কি করব? শান সোহাকে ধরে আবারও বিছানায় বসিয়ে দিল। কাবার থেকে সোহার জামা বের করতে করতে বলল, এখন ফ্রেশ হবে, নিচে গিয়ে খাবার খাবে, তারপর রেস্ট করবে। সোহা যেতে না চাইলেও শান সোহাকে ওয়াশরুমে বসিয়ে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমি এখানে দাঁড়িয়ে আছি, দেরি হলে আমি আজ তোমাকে হেল্প করব। ভেতর থেকে সোহা মুখ বাঁকালো শানের কথা শুনে। ফ্রেশ হয়ে বের হতেই শান সোহাকে দেখে আলতো হেসে সোহার গালে অথর ছোঁয়ায়। সোহা লাজুক হাসি দেয়, সোহাকে নিয়ে নিচে চলে যায়। নিচে আসতেই শাহানাজ বেগম, নীলা, সিমি, নাইসা, সালমা সবাই ঘিরে ধরে তাকে। টমিও সারাদিন পর সোহাকে দেখতে পেয়ে ওর কোলে উঠে বসে থাকে। শাহানাজ বেগম রাগে রমরমা হয়ে বলল, এখন তোর বের হতে ইচ্ছে করলো? সারাদিন ধরে আমরা তোকে ডাকতে ডাকতে টেনশনে শেষ হয়ে গেলাম, তাও মুখ পর্যন্ত দেখালো না মেয়ে, দরজা বন্ধ করেই বসে রইলো। তুই ঢুকেছিস কিভাবে? মায়ের প্রশ্নের কথা শুনে শান বলল, আমি গিয়েই তো খোলা পেয়েছি। সবাই চোখ ছোট ছোট করে তাকালে সোহা জোরপূর্বক হেসে বলল, ওই আমি ওনার গাড়ির শব্দ পেয়ে খুলে দিয়েছিলাম। নীলা অবাক হয়ে বলল, তাই বলে আমাদের ঢুকতে দেবে না? আমরা কত টেনশন করছিলাম জানো? তোমার আপু তো আরো বেশি টেনশন করছিল। সোহা সিমির দিকে তাকিয়ে মুখ ছোট করে নেয়। সবার উদ্দেশ্যে বলল, সরি, আর এমন করব না। সোহা সিমির মাথায় হাত বুলিয়ে দিতেই গায়ে জ্বর অনুভব করে আঁতকে বলল, তোর দেখি আবার জ্বর উঠেছে। শান গম্ভীর গলায় তাচ্ছিল্য করে বলল, এই জ্বর নিয়ে তোমার বোন বেলকনির ফ্লোরে বসেছিল ভাবি, তাও আবার সারাদিন ধরে। শাহানাজ বেগম, নীলা, সিমি সবাই সোহাকে বকাঝকা করল। বকা শেষে নীলা তাগাদা দিয়ে বলল, তোমার আর বসে থাকা লাগবে না, চলো গিয়ে টেবিলে বসো, আমি খাবার দিচ্ছি। শান এদিক ওদিক তাকিয়ে বলল। 11টা বেজে যাচ্ছে বাবা, ভাইয়ারা কেউ আসেনি এখনো। সিমি বলল। এসে সবাই ফ্রেশ হয়ে আসছে। শান মাথা নেড়ে সোহাকে নিয়ে টেবিলে বসিয়ে দেয়। সোহার খাবার বেড়ে দিতে দিতে একে একে মোসফিক চৌধুরী, ঈশান, সামির সবাই এসে পড়ে। সবাই খাওয়া শুরু করে। সোহাকে শাহানাজ বেগম খাইয়ে দিচ্ছে। শান খেতে খেতে সবার দিকে চোখ বুলিয়ে নিল। গলা ছেড়ে বলে উঠল, আমাকে কালকে একটা কেসের ব্যাপারে চট্টগ্রাম যেতে হবে, কতদিন পর আসবো বলতে পারছি না। সবাই খাওয়া বন্ধ করে শানের দিকে তাকায়। আর সোহা বিষম খেয়ে দম না নিয়ে কাঁদতে থাকে শানের কথায়। শান ব্যস্ত হয়ে সোহাকে পানি খাইয়ে দেয়। সোহার কাশি বন্ধ হলে সোহা শানের দিকে তাকালো। মোসফিক চৌধুরী খেতে খেতে বলল, তো যাও, বাধা দিচ্ছি না, তবে সোহাকে নিয়ে যাবে। শান সোহার দিকে একবার তাকিয়ে বলল, বাবা, আমি কেসের উদ্দেশ্যে যাচ্ছি, সোহাকে কি করে নিয়ে যাব? তার উপর সোহা এখনো অসুস্থ। শাহানাজ বেগম সোহার মুখে খাবার দিতে দিতে বলল, তো কি হয়েছে? বিয়ের পর তো এখনো মেয়েটাকে কোথাও নিয়ে যাসনি,
কালকে সোহাকে নিয়ে যাবি আর কাজ শেষ হলে কয়েকদিন ঘুরে আসবি। ঘোরাঘুরি করলে সোহারও মন ভালো হয়ে যাবে, সুস্থও হয়ে যাবে। সোহা শানের দিকে আগ্রহ নিয়ে তাকায়, শানের উত্তরের আশায়। শান মাথা নেড়ে বলল। ঠিক আছে, নিয়ে যাব। কালকে সকালে বেরিয়ে যাব আমরা। সোহা অর্ধেক খাবার খেয়ে আর খেতে পারল না। ঈশান সোহাকে বলল। তোকে সোহার জন্য যে মেডিসিন দিয়েছিলাম সেগুলো খাইয়েছিলি? মেডিসিন খেলে তো ঠিক হয়ে যাওয়ার কথা। নীরা আর চোখে সোহার দিকে তাকিয়ে বলল। তোমার গুণধর বোন সারাদিন ঘরের দরজা আটকিয়ে বসেছিল। মেডিসিন খাওয়া তো দূর, খাবারই খায়নি সারাদিন। শান এসে সোহাকে বের করতে পেরেছে। সারাদিন নাকি জ্বর নিয়ে বেলকনিতে বসেছিল। ঈশান রাগী চোখে সোহার দিকে তাকালো। স্বামীর ভ্রু কুঁচকে বলল। কেন সোহা, কিছু হয়েছে? এভাবে দরজা বন্ধ করে বসেছিলে কেন? সোহা আমতা আমতা করে পড়ল। মাথা ব্যথা ছিল, তাই আর রুম থেকে বের হতে ইচ্ছে করেনি। ঈশান সাজালো স্বরে বলল। তাই বলে না খেয়ে থাকবে নাকি? সবকিছুর এত অবহেলা করে করে নিজেরই ক্ষতি করছো। শোনো, ঠিকভাবে খাওয়া দাওয়া করবে, না হলে পরের বার অসুস্থ হলে মেডিসিনের নাম লিখে দেওয়ার সাথে হসপিটালাইজডও করে দেব। তারপর সারা বছর সেখানেই থাকবে তুমি। সোহা মুখ ফুলিয়ে বসে থাকে। টমি সোহার মন খারাপ দেখে নাইসার কোল থেকে নেমে সোহার কোলে এসে বসে। রুমে এসে শান সোহাকে মেডিসিন খাইয়ে দেয়। সোহা সব পিল নিয়ে বসেছিল। এতগুলো ঔষধ খেতে হয় দেখে খাবে না বলেছিল। শান ধমক দিয়ে খাইয়েছে। সোহা শুয়ে গেলে শান লাইট অফ করে সোহার পাশে শুয়ে পড়ল। সোহার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। শানের হাত সরিয়ে সোহা ধীরে ধীরে শানের কাছে এসে শানের বুকে মুখ লুকিয়ে শুয়ে থাকে। শান অন্ধকারে মুচকি হেসে সোহাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। সকাল হয়ে যেতে সোহা শান ব্যাগপত্র গুছিয়ে বাড়ির সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। মোসাফিক চৌধুরী আর শাহনাজ বেগম বলেছে পথিমধ্যেই সোহা আর শান যেন ইমতিয়াজ রহমান এবং রিয়ানা রহমানের সাথে দেখা করে যায়। সোহা আর শান তাদের সাথে দেখা করেই বেরিয়ে যায়। সাথে ইমনও যাচ্ছে তাকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে। বেরিয়ে গেল তারা। তিনজনেই হাসি মজা করে বলল। রাস্তায় সোহা বমি করে কিছুটা অসুস্থ হয়ে পড়ে। চট্টগ্রাম পৌঁছতেই তারা তাদের জন্য ঠিক করা হোটেলে দুটো রুম ঠিক করে রুমে চলে যায় ফ্রেশ হতে। সোহা হোটেল রুমের ব্যালকনি থেকে ঘুরে এসে বসে থাকে। শান ইতিমধ্যেই বেরিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে। সোহা শানের দিকে তাকিয়ে বলল। আজকেই বের হবেন? শান হাতের ঘড়ি পড়তে পড়তে বলল। এসেছি তো কেসের উদ্দেশ্যে। কেস শেষ করি আগে, তারপর না হয় হানিমুন হবে, কি বলো? সোহা লজ্জা পেয়ে মাথা নইয়ে হাসল শানের কথায়। শান সোহার সামনে বসে শান্তভাবে বলতো। আমি সেই গ্যাংয়ের কেসের উদ্দেশ্যে আমরা এখানে এসেছি, তারা এখানেই রয়েছে, তাই তুমি সাবধানে থাকবে। তোমার খবর পেলে ক্রিমিনালরা হয়তো আমার অনুপস্থিতিতে তোমাকে অপহরণ করার জন্য বা ক্ষতি করার জন্য আসবে, তাই সাবধানে থাকবে। আমি ম্যানেজারের সাথে কথা বলবো। সার্ভেন্ট বা রুমে সার্ভিসরা কেউ আসলে আগে তোমাকে ল্যান্ডলাইনে ফোন করবে, কথা বলে তারপর দরজা খুলবে। আর আমি আসলে তো আমার কাছে চাবিই রয়েছে, ভয় লাগলে বাড়িতে ফোন করে কথা বলবে। সোহা মাথা নেড়ে সাই দেয়। শান বিদায় নিয়ে বেরিয়ে যায়। পরদিন সকাল হতেই শান আর ইমন বেরিয়ে যায়। গ্যাংদের মূল লোকেশন জানতে পেরেছে। আজই সবাইকে ধরে ফেলবে। কিন্তু অর্ধেক রাস্তায় আসতেই পরপর দুটো গাড়ি যেতে লাগলো। উল্টো রাস্তায় যেদিন থেকে শানরা এসেছে, শান গাড়ির ড্রাইভারকে দেখতে পেয়ে চমকে ওঠে। সাথে সাথে গাড়ি ঘুরিয়ে নেয়। ইমন আতকে বলে ওঠে। আরে আরে কি করছিস? কি গাড়ি ঘোরাচ্ছিস কেন? এখন যাওয়াটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। শান গাড়ি ঘুরিয়ে স্পিডে গাড়ি চালাতে চালাতে বলল। থানায় জানিয়ে দে এখনই, কিছু পুলিশ ফোর্স লাগবে আমাদের, আর আমাদের লোকেশন দেখে আসতে। ইমন জলদি করে এখানের থানায় ফোন করলো। শান স্পিডে গাড়ি চালিয়ে যেই গাড়িগুলোকে পিছু করতে পারে তারা শানের হোটেলের সামনে গিয়ে গাড়ি থামিয়ে হোটেলে ঢুকে গেল। ইমনও ওদের দেখে বুঝে গেল এরাই সেই গ্যাংয়ের লোকজন। ইমন আর শান দৌড়ে হোস্টেলের রুমে ঢুকলো। ভেতরে ঢুকতেই সবাইকে একে একে লিফটের ভেতরে ঢুকতে হবে। শান ম্যানেজারের সাথে আড়ালে গিয়ে বলল। এখনই লিফট অফ করে দিন কিছুক্ষণের জন্য, আর সব রুমে ফোন করে বলে দিন কেউ যাতে এখন রুম থেকে বের না হয়। এখানে
একটু ঝামেলা হবে, পুলিশও আসবে, আরও অনেক কিছু হবে, তাই কেউ যাতে বাইরে না থাকে। ম্যানেজার গিয়ে দৌড়ে চলে যায় লিফট আটকে দেওয়ার জন্য। শান ইমনকে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল সোহার কাছে যাওয়ার জন্য। সোহা রুমে গান ছেড়ে বসে বসে গেম লিখছিল। তখনই দরজা খোলার শব্দ পেয়ে তাকিয়ে দেখে শান আর ইমন ঢুকেছে। শান দরজা আটকে দৌড়ে সোহার কাছে আসলো। সোহা ফোন রেখে অবাক হয়ে পড়ল। কিছুক্ষণ আগেই তো বেরিয়ে গেলেন, আর এখনই চলে আসলেন যে? কিছু কি হয়েছে আপনাদের এমন? শান সোহার পুরো কথা শেষ করতে না দিয়ে দ্রুততার সাথে বলল। এত প্রশ্ন করার সময় নেই, এখনই আমার সাথে চলো। শান সোহাকে টেনে নামালো। ইমন গান বন্ধ করে শানদের সাথে চলে গেল। শান সোহাকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ইমন শানরা রুম থেকে বের হতেই লিফট থেকে বের হয়ে আসার করিডোর থেকে কাশাকাশির শব্দ পায়। শান ফিসফিস কণ্ঠে বলল। এসে পড়েছে ওরা। শান ইমনের রুমে ঢুকতে গিয়েও ঢুকলো না। উল্টে করিডোরে এক গলির ভেতর লুকিয়ে পড়ল তিনজন। লোকগুলো সোহার রুমের সামনে এসে দাঁড়ায়। তাদের মধ্যে সোহাকে ছুরি দিয়ে আঘাত করা লোকটাও রয়েছে। আড়াল থেকে তাকে দেখে শানের মুখের গড়ন শক্ত হয়ে যায়। রাগে হাত মুঠো করে রাখে। সেই লোকটা কর্কশ গলায় বলে উঠল। দরজা ভেঙে ভেতরে ঢোকো। ওই পুলিশের বউ আমাদের কবলে না নিয়ে শান্তি পাবো না। ওই মেয়েই এখন আমাদের বাঁচার একমাত্র পথ। আগেরবার নানা চিন্তায় বাঁচার পথ হিসেবে মেরেছিলাম, এবার ইচ্ছে করে হাতিয়ার বানাবো পুলিশের হাত থেকে বাঁচার জন্য। তাদের মধ্যে দুটো ছেলে দরজা ভাঙার চেষ্টা করতে থাকে। সোহা ভয় পেয়ে শানের হাত খামচে ধরে। শান চোখের পলক ফেলে ধীর গলায় বলল। ভয় পাবে না, আমি আছি। দরজা ভাঙার সক্ষম হতেই তারা সব হুড়মুড়িয়ে ভেতরে ঢোকে। সবাই সোহাকে খুঁজতে থাকে কিন্তু কোথাও পেল না। সেই লোকটা পানির গ্লাসটা আছাড় মেরে ফেলে দিয়ে রেগে চিৎকার করে বলল। হাত থেকে বেরিয়ে গেল, শেষ পথ বন্ধ হয়ে গেল। নিশ্চয়ই খবর পেয়ে গিয়েছে আমরা আসছি, না হলে এত পাকা খবর মিস হয়ে যাওয়ার কথা না। লোকটা রেগে বেরিয়ে যেতে নিলেই দরজার সামনে শান, ইমন আর সোহা এসে দাঁড়ায়। সবাই পুলিশ দেখে ঘাবড়ে যায়। শানদের পেছনে থেকে একে একে কয়েকজন পুলিশ এসে তাদের ধরে নেয়। তবে শান সেই লোকটার সামনে গিয়ে দাঁড়ায়। চোয়াল শক্ত করে হাত মুঠো করে সেই লোকের মুখ বরাবর ঘুষি দেয়। লোকটা ব্যথা পেয়ে চেঁচিয়ে ওঠে। শান দাঁতে দাঁত চেপে লোকটার কলার ধরে বলল। সোহার ক্ষতি করতে চেয়েছিলি না? সোহার ক্ষতি করতে এসে অনেক বড় ভুল করেছিস। নিজেদের আমার হাতে তুলে দিয়েছিসই, সাথে তোর সাথে কি করব তোর ধারণার বাইরে। লোকটা অগ্নি দৃষ্টিতে তাকায় শান আর সোহার দিকে। তা দেখে ইমন তাচ্ছিল্য হেসে বলল। পুলিশ দেখেও তেজ কমছে না, তাই না? আমাদেরকে আপনার সেই কেনা পুলিশদের মতো ভেবেছেন? টাকা দিয়ে ছাড়া পেয়ে যাবেন, তারপর আবার অপরাধমূলক কাজ করে বেড়াবেন। আমাদের হাতে নাগালে যখন একবার পড়েছেন, এবার দেখুন কি কি হয়। আর এই তেজ কোথায় থাকে সেটাও আমরা দেখব। এই নিয়ে যাও সবাইকে। ইমনের কথা শুনে একে একে সবাইকে নিয়ে যেতে থাকে। সোহা শানের কাছে এসে দাঁড়াতেই লোকটা হ্যান্ডকাপ হাতেই রেগে সোহাকে জোরে ধাক্কা মেরে বসে। আগেই সব অস্ত্র নিয়ে নেওয়ায় আঘাত করতে পারল না ঠিকই, কিন্তু সোহা পরে গিয়ে বেডের কোনায় লাগাতেই মাথায় ব্যথা পেল আর কোমরেও ব্যথা পেয়ে চেঁচিয়ে ওঠে। শান রেগে লোকটাকে পরপর আরও দুটো ঘুষি দেয়। ইমন শানকে থামিয়ে কনস্টেবলকে ধমক দিয়ে বলল। এখনো দাঁড়িয়ে আছো কেন? জলদি নিয়ে যাও। শান দৌড়ে সোহার কাছে যায়। সোহা শানকে ধরে সোজা হয়ে বসে। ইমন এগিয়ে এসে চিন্তিত হয়ে সোহাকে বলল। বেশি চোট পেয়েছো? ডক্টর ডাকবো আমি? সোহা মাথা নেড়ে বলল। না, লাগবে না, বেশি ব্যথা লাগেনি আমার, ঠিক হয়ে যাবে। ইমন শানকে বলে বেরিয়ে যায়। আর যাওয়ার আগে বলল। আমি রুম সার্ভিসকে পাঠিয়ে দিচ্ছি রুম পরিষ্কার করতে, আর আর আইস কিউব আনতে বলবো। ইমন চলে যেতেই শান সোহাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দেয়। কপালে কিছুটা কেটে গিয়েছে আর অনেকটুকু ফুলে গিয়েছে ইতিমধ্যে। শান সোহার হাত পা দেখতে দেখতে বলল। আর কোথায় ব্যথা পেয়েছো? সোহা শানকে থামিয়ে বলল। আরে আর কোথাও লাগেনি আমার, একটু কোমরে লেগেছে, ঠিক হয়ে যাবে। আপনি গিয়ে ফ্রেশ হয়ে আসুন।
শান গিয়ে ফ্রেশ হতে চলে যায়। এর মাঝে রুম সার্ভিস এসে দাঁড়িয়ে থাকে। কয়েকবার নক করলে সোহা গিয়ে উঠে দরজা খুলে দেয়। আইস কিউব সোহার কাছে গিয়ে রুম ক্লিন করায় ব্যস্ত হয়ে পড়ে। রুম ক্লিন করতে করতে শানও ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। রুম সার্ভিসিং চলে যেতেই শান সোহার কপালে আইস দিয়ে দিতে থাকে। সোহা শানের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বলল, আচ্ছা এখন কি করবেন? গ্যাংটাকে তো পেয়ে গিয়েছেন। শান গম্ভীর গলায় বলল, এখনও ফুল গ্যাংকে ধরতে পারিনি। গ্যাংয়ের আরও অর্ধেক লোককে খুঁজে বের করতে হবে। যদিও আজকে ধরতে পারবো, ওই লোকটাকে এমন শাস্তি দেব যা মরার আগেও মনে পড়বে তার সাথে কি আর কেন হয়েছিল। সোহা শানের দিকে তাকিয়ে দেখে শানের চোখ মুখ লাল আকার ধারণ করেছে। সোহা ঢোক গিলে চুপ করে গেল। হোটেলে ক্যান্টিন থাকায় দুপুরে তিনজন একসাথে সেখানে লাঞ্চ সেরে নেয়। বিকেলের দিকে ইমন আর শান আবারও থানার দিকে রওনা দেয়। জ্বলন্ত মোটা একটা মোমের আগুনে ছুরিটাকে গরম করে নিতে ব্যস্ত শান। 5 মিনিট হলো এই কাজে নিয়োজিত রেখেছে নিজেকে। কাপড়ের সাহায্যে ছুরিটা ধরে রেখে গরম করছে। পাশেই ইমন ঠোঁটের কোণে বাঁকা হাসি নিয়ে শানের সামনে বসে থাকা ব্যক্তির দিকে তাকিয়ে রয়েছে। সেই ব্যক্তির হাত পা কেঁপে যাচ্ছে। কপাল আর গলা বেয়ে ঘামে জর্জরিত সেই ব্যক্তি কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, কিরে তোমরা এসব কি? আমাকে এখনো বসিয়ে রেখেছো কেন? ইমন মেকি হাসি দিয়ে বলল, আপনার তেজ কতটা সেটাই মাপবো আমরা, তৈরি হয়ে নিন। লোকটার গলা শুকিয়ে আসে। ছুরিটা একদম গরম করে বাঁকা হাসি দিয়ে উঠে দাঁড়ায় শান। লোকটা আঁতকে বলে ওঠে, কি করতে চাইছো তোমরা? দেখো আমি কি বলছি, একদম উল্টাপাল্টা কিছু করবে না। শান বাঁকা হেসে বলল, কোনো কিছুই উল্টাপাল্টা নয়, সব আপনার প্রাপ্য, বুঝলেন? শেষ করেই জ্বলন্ত আগুনে গরম হওয়া ছুরিটা লোকটার পেটে ঢুকিয়ে দেয়। সেখানেই ঢুকিয়েছে যেখানে সোহাকে আঘাত করা হয়েছে। লোকটার গগন বিহারী চিৎকারের প্রতিধ্বনি রুমে খালি রুমটাই বারবার বাড়ি খেতে থাকে। শান চোখ বন্ধ করে শুয়ে আছে আর তার মনের জ্বলন্ত আগুন নিভিয়ে নিচ্ছে। লোকটা ব্যথায় কাতরাতে কাতরাতে চেয়ার থেকে নিচে পড়ে কাঁদতে থাকে ব্যথায়। শান ছুরিটা দিয়ে আবারও লোকটার একটা হাতে আঘাত করল। তার চিৎকার আরো বেড়ে গেল। শান ছুরিটা নিয়ে বেরিয়ে যায়। লোকটা ব্যথায় কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেলে ইমনও বেরিয়ে যায়। কনস্টেবলকে বলে লোকটাকে থানার আশেপাশে হসপিটালে নিয়ে গেল। ইমন শানের কেবিনে যায়। শান শান্ত হয়ে বসে রয়েছে। ইমন কিছু বলার আগেই সেখানে সেই থানার অফিসার উপস্থিত হয় আর খুশির সঙ্গে বলতে থাকে, শান চৌধুরী, আপনার এই কাজে আমাদের পুলিশ ডিপার্টমেন্টে সবার গর্ববোধ হচ্ছে। গত কয়েক বছর কেউ এই কেস সলভ করতে পারেনি। আপনি যতটা সহজ করে করেছেন, যতই চেষ্টা করেছেন, তাদের মধ্যে 2 জন ওদের শিকারও হয়ে গিয়েছিল। আজ আপনার জন্যই আমাদেরও গর্ব হচ্ছে। কেউ তো একজন পেরেছে। কালকে ইন্টারভিউ আছে, আশা করি 2 জন উপস্থিত থাকবেন। শান আলতো হেসে সাই জানায়। হোটেলে এসে শান আর ইমন দুজনের রুমে চলে যায়। শান দরজা খুলে ভেতরে ঢুকতেই সোহাকে অচেতন অবস্থায় ফ্লোরে পড়ে থাকতে দেখে। শান ভয় পেয়ে যায় সোহাকে এই অবস্থায় দেখে। দৌড়ে সোহার কাছে গেল শান। সোহার মাথাটা কোলে তুলে অস্থিরভাবে ডাকতে থাকে, সোহা, সোহা, কি হয়েছে তোমার? এই বউ, সোহা। ডাকতে ডাকতে হাত বাড়িয়ে পানির গ্লাস নিয়ে সোহার মুখে ছুটিয়ে দেয়, কিন্তু কাজ হয় না। শান আরো অস্থির হয়। কি করবে বুঝতে পারে না। শান সোহার হাত পা ঘষতে ঘষতে মুখের দিকে তাকিয়ে দেখে চোখে মুখে কান্নার ভাব। সোহা হয়তো কেঁদেছিল, যার কারণে এখনো চোখ ভেজা হয়ে রয়েছে। শান উপায় না পেয়ে ইমনকে ফোন করে। ইমন রিসিভ করতেই শান জড়ানো গলায় বলে ওঠে, ইমন, তাড়াতাড়ি আমার রুমে আয়। সোহার কি হয়েছে? চোখ খুলছে না সোহা। ইমন উত্তরে আসছি বলেই ফোন কানে নিয়েই দৌড়ে চলে আসে। শান দরজা খুলে দিলে ইমন ভেতরে ঢুকে সোহার কাছে যায়। ইমন সোহাকে চেক করে বলল, পানি চেটা আরও, আমি ম্যানেজারকে ফোন করছি। শান সোহাকে কোলে উঠিয়ে বেডে শুইয়ে দেয়। আরও কয়েকবার সোহার চোখে মুখে পানি দেয়। ইমন ইতিমধ্যেই ম্যানেজারকে ফোন করে ইমিডিয়েট ডক্টরকে আসতে বলেছে। ইমন শানের অবস্থা দেখে শান্ত করার জন্য বলল, তুই কাঁদছিস কেন? সোয়া ঠিক হয়ে যাবে, কান্না বন্ধ কর।
শান কপালের ঘাম মুছে রুমে পায়চারি করতে থাকে। পিটপিট করে চোখ খুলতেই সোহার ঝাপসা দৃষ্টি আগে শান আর ইমনের দিকে যায়। ইমন ফোন করছে বারবার কাউকে, আর শান অস্থিরভাবে পায়চারি করছে। সোহা পুনরায় চিনচিন ব্যথা অনুভব হতেই সোহা ব্যথায় কুঁকড়ে উঠে ঠোঁট কামড়ে বড় একটা নিঃশ্বাস নেয়। চোখের কার্নিশ বেয়ে পানি পড়ল। শান সোহার গলার শব্দ শুনতে পেয়ে ছুটে সোহার কাছে এসে বসে। সোহার মাথায় হাত বুলিয়ে অস্থির গলায় জিজ্ঞেস করে, সোহা, ঠিক আছো তুমি? কি হয়েছিল তোমার? তুমি কাঁদছো কেন? কথা বলো না। ইমন দ্রুত পায়ে এগিয়ে এসে শানের কাঁধে হাত রেখে ধমকের সাথে বলল, কি করছিস এসব? একটু শান্ত হয়ে তারপর কথা বল। মেয়েটার মাত্র জ্ঞান ফিরল। শান শ্বাস নিয়ে সোহার দিকে তাকিয়ে আবারও কিছু জিজ্ঞেস করার আগেই সোহা শানের হাত খামচে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার ব্যথা করছে পেটে, আমি সহ্য করতে পারছি না, আমার খুব ব্যথা করছে। শান অসহায় গলায় জিজ্ঞেস করে, এখনো ব্যথা করছে? কিন্তু কেন? কি হয়েছিল? বেশি ব্যথা করছে? ইমন চিন্তিত হয়ে বলে, শান, আমার সিরিয়াস কিছু মনে হচ্ছে। ডক্টর অপেক্ষা করতে হবে না, চল হসপিটালে নিয়ে যাবো, আর ভাইয়ার সাথে কথা বলে নিচ্ছি রাস্তায়। শান সময় নষ্ট না করে ফোন নিয়ে সোহাকে কোলে তুলে বেরিয়ে যায়। ইমন নিজের আর শানের রুম লক করে লিফটে উঠল দুজন। গাড়িতে শান সোহাকে দুই হাতে আগলে রাখে, কিন্তু সোহা মারাত্মক ব্যথায় কাঁদতে কাঁদতে আবারও জ্ঞান হারায়। এতে শান আবারও অস্থির হয়ে যায়। ইমন ড্রাইভ করতে করতে ঈশানের সাথে কথা বলল। ঈশান সাথে সাথে একটা হসপিটালের নাম বলে, যেখানে তার খুব পরিচিত একজন রয়েছে এবং ভালো হসপিটাল। কিছুটা দূর হলেও সেখানেই ছুটল ইমন। হসপিটালে আসতেই নার্সটা সোহাকে কেবিনে অ্যাডমিট করে। শান ডক্টরকে কিছু বলার আগেই ডক্টর বলে, ঈশান চৌধুরী পেশেন্টের সব মেডিকেল ডিটেলস দিয়ে দিয়েছে আমাকে। আপনারা নিশ্চিত হয়ে বসুন, বাকিটা আমরা দেখে নিচ্ছি। ইমন আর শান করিডোরের চেয়ারে বসে থাকে। শানের মন ছটফট করেই যাচ্ছে। ইমন শানের দিকে তাকিয়ে ধীর গলায় বলল, আমার মনে হচ্ছে ধাক্কায় ব্যথা পেয়েছিল, সেটার জন্যই কিছু হয়েছে। শান মাথা নেড়ে বলল, জানি না আমি কিছু। সোহা অনেক কষ্ট পাচ্ছে রে। ইমন শানকে শান্ত করার চেষ্টা করে। ঘণ্টাখানেক ছোটাছুটির পর ডক্টর শান আর ইমনকে তার কেবিনে ডাকে। শান কিছুটা ভয় নিয়েই যায় কেবিনে। দুজন বসতেই ডক্টর তার কথা শুরু করে, আজকে পেশেন্টকে খাবারের মাধ্যমে ড্রাগ দেওয়া হয়েছে। ড্রাগ যদিও অধিক মাত্রায় দেওয়া হয়নি, কিন্তু যেই পরিমাণ দেওয়া হয়েছে সেটা পেশেন্টের জন্য ক্ষতিকর ছিল। শরীরে যতটা না প্রভাব করেছে তার চেয়ে 3 গুণ পেশেন্টের অপারেশন হওয়ার স্থানে প্রভাব করেছে, যার কারণে সেখানে মারাত্মক ব্যথা শুরু হয় এবং বারবার জ্ঞান হারিয়েছে। প্রথমবার ড্রাগ দেওয়ার এমন হয়েছে, আরও কয়েকবার এমন চলতে থাকলে হয়তো আরও গুরুতর কিছু হয়ে যেতে পারত।